জীবনকে আমরা কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পসরা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে কিন্তু তার ব্যত্যয় করছেন। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ এবং ভয় পাওয়ার মতো কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ। তবে সেই আয়োজনে কিন্তু থাকতে পারবেন আপনিও, অর্থাৎ আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে এখনই ঝটপট লিখতে থাকুন। কিন্তু আপনার প্রশ্ন কাকে লিখবেন, কি লিখবেন, কেন লিখবেন, তার আগে একটা গোপন কথা বলি। গোপন কথাটা হচ্ছে, আমার বয়স আজকে 25। একদমই তাই। একটু খটকা লাগছে, তাই না, যে কেন হঠাৎ করে এই মানুষটার বয়স 25 লাগলো। আসলে আমার বয়স 25, এবং এইটা নিয়ে আসলে আলোচনা, যে আমার বয়স আজকে 25, কেন 25, এবং সেই আমার বয়স নিয়ে আলোচনা করবার জন্য আমাদের কাছে একজন না 3 জন যুক্ত হয়েছেন সারথী। একজন, এই কথাটা বললাম, যাকে এই মুহূর্তে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, আমি তাকে ভয় পাই, আসলেই ভয় পাই, অনেক বেশি ভয় পাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেক গুণী মানুষ, আজাদ আবুল কালাম, অভিনয় শিল্পী ও নাট্যকর। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো। আপনাকে আমি সত্যি ভয় পাই। দর্শক, এখানেই শেষ নয়, এবং আমাদের সাথে আরো 2 জন দুর্দান্ত মানুষ যুক্ত রয়েছেন, আমার খুব পছন্দের মানুষ, মৌসুমী মৌ, উপস্থাপক ও অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছি। আপনাকে সামনে দেখে আরো ভালো লাগছে। আমরা না হয় ভাইয়াকে ভয় পাই, কামাল ভাইকে সেখানে ভয় পেতে আমরা পরে জানবো। আমরা নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সাথে আরো একজন দুর্দান্ত গুণী মানুষ যুক্ত রয়েছেন, যাকে আমি অনেক পছন্দ করি তার অভিনয়ের কারণে এবং অবশ্যই তার কাজের কারণে। মোস্তফা মনোহর, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। অনেকটা দিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেকটা দিন পরে, এবং আপনার কাজ কম দেখছি মনে হয়, একটু আফসোস লাগে। আপনি এত কম কাজ করেন কেন? আসলে কাজ করা কম হয়, চাকরি বাকরি আছে। চাকরি বাকরিটা ফাঁকে, হ্যাঁ, অভিনয় কাজ, হ্যাঁ, এক কাজের ফাঁকে আরেক কাজ। আচ্ছা, সো আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই মনোহর ভাই। যদিও এই প্রশ্নটা আমি আগে জিজ্ঞেস করেছি, আমি দর্শকদেরকে একটা হিন্টস দিয়েছি, বলেছি আজ আমার বয়স 25। সেই 25-এর জায়গাটা আমি পরে আসছি। তার আগে আপনি আমাকে বলেন, আর ইউ ফেমাস? ইউজুয়ালি নিজের ফেমাস মনে হয় না, এখন মনে হচ্ছে একটু। ইউ আর কিন্তু কাজের জায়গাটা আরো বিশাল, একটু বাড়াইতে হবে, পরিসরটা বাড়াইতে হবে। আমার ধারণা আপনি অনেক গুণী মানুষ, কাজটাও ভালো করেন। সেটাতে আর একটু যদি আমাদেরকে তৃপ্ত করতেন, আমরা একটু খুশি হতাম আপনার কাজটা দেখে। কাজ একটু বাছাই করে করার ট্রাই করি, মানে যে কাজগুলো আসলে রিয়েলি আমাকে এক্সাইটেড করে। তো এরকম কাজ আসলে অত পাওয়া যায় না। সো যেটা আছে আসলে করার জন্য খুবই মোটিভেটেড হই আর কি। আপনি যেখানে মোটিভেটেড হন, মৌসুমী ঠিক সেখানে আরো বেশি মোটিভেটেড হয়। আপনাকে যতটা কম দেখা যায়, তার চেয়ে বেশি দেখা যায়। মানে টিভি খুললে, আপনি যে কোনো টিভি খুলবেন, মৌসুমী আছে। মানে কেন মৌসুমী মৌ, আর ইউ ফেমাস? একেবারেই না, মানুষ আমাকে ভালোবাসে। আচ্ছা, যেহেতু বেশি ফেমাস, এই কারণে মনে হয় বেশি দেখা যায় না কিছু। ওইটা তো আমার কাজ। আপনাকে প্রতিদিন যমুনাতে দেখা যায়, আপনি কিন্তু জব করেন। আর আমি যেহেতু ফ্রিল্যান্সার, আমাকে অনেক চ্যানেলে দেখা যায় একসঙ্গে। বাট আমার তো একটা করে কাজ, এক চ্যানেলে অনেকগুলো কাজ না, একটা করে শো। দ্যাটস ওয়াই হয়তো বেশি দেখা যায়। একদমই তাই। এবং সেখানে আপনার যে কাজটা, আপনার কাজের বাইরে গিয়ে আজকে কথা বলবো, যেহেতু আরেকটা সিক্রেটের কথা বলি। আজকে মৌসুমীর বয়সও কিন্তু 25। একদম। সো সেই 25 বয়সের রহস্যটা কি, সেটি আসলে জানবো। তবে যার বয়স 25-এ আটকে আছে সব সময়, একটা মানুষ এতদিন ধরে বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছেন, আজাদ আবুল কালাম, শ্রদ্ধেয় আজাদ আবুল কালাম। আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করাই আমার একটা ধৃষ্টতা, আর ইউ ফেমাস? ফেমাস, এটা কথাটা আপনার কথার মধ্যে আছে। জি, আপনি যখন শুরুই করেছিলেন সবাই সবার ক্ষেত্রে ফেমাস, তাহলে একটা সবাই তো ফেমাস, তাই না? তো সেই অর্থে আমিও ফেমাস মানে ইন এ সেন্স বলা যায়। পরিধিটা মনে হয় একটু বেশি। পরিধি বেশি হচ্ছে, যেটা মানে আমি ডিপার্টমেন্টাল স্টোর টাইপের। আচ্ছা, একটা দোকানে অনেকগুলি মানে প্রোডাক্ট থাকে, তো যার ফলে আমি যেহেতু বিভিন্ন ধরনের কাজ করেছি,
যার জন্য পরিধিটা একটু বড় হয়েছে এই। এবং একটা কথা আমরা সবসময় বলে যাই যে এই আয়োজন থেকে যে মানুষের কাজটাই না দিন শেষে থেকে যায়, এবং আজাদ আবুল কালামের এই কাজগুলো থেকে যাবে, এবং তারপরের যে এই বছরের পর বছর বছরের পর বছর তৈরি হওয়া যে সিঁড়িগুলো, সেটি আসলে অনুসরণ করবে কেউ না কেউ, একজন মৌসুমী মৌ, একজন মোস্তফা মনোয়ার, কিংবা আরও এবং আরও। এবং যেহেতু এই আরোর কথা বলছি, এবং সেখানে আমরা এই আরোর সংখ্যা তৈরি করবার জন্য আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে, এবং যে কারণে বলছি আজ আসলে 25, অর্থাৎ সেই 25-এর আয়োজনটা আগামীকাল এবং তার পরশুদিন 2 দিন উৎসব আছে। সেই উৎসবটা কি মনোহর ভাই কি একটু জানাবেন? এটা হচ্ছে প্রাচুর স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের হচ্ছে 25 বছর পূর্তি। এটা জার্নিটা শুরু হয়েছিল 2001 সালে, সো এখন 2026, তো 25 বছর পূর্তি। তো এই উপলক্ষে 2 দিন ব্যাপী একটা উৎসব আছে। এটা দিয়ে আসলে কি হয় মৌসুমী, কেন এটা করা দরকার? অবশ্যই দরকার। এই যে মোস্তফা মনোয়ার বসে আছেন, তিনি কিন্তু আমাদের সপ্তম ব্যাচ। হ্যাঁ, খুব লাকি 7। দেখুন, আচ্ছা। তার সিনেমা আমরা বিশ্বব্যাপী দেখি। আর আমার কথা যদি আমি বলি 29 ব্যাচ। তো আচ্ছা। এবার আগামীকাল অর্থাৎ 30 তারিখে কিন্তু আমাদের যে 50তম ব্যাচ, তাদের ফাইনাল প্রোডাকশন যাচ্ছে। সো আমি ভাবছিলাম যে তাহলে আমারও কি এত বয়স হয়ে গেল, কারণ সেই 29 ব্যাচ, আর এখন 50তম ব্যাচ বেরোচ্ছে। হিসেব করলে প্রায় 11 বছর পার হয়ে গেছে যখন আমি প্রাচ্যনাট্যে যুক্ত হই, 11 থেকে প্রায় 12 বছর। সো এরকম কিন্তু অসংখ্য অগণিত মানুষেরা রয়েছেন। কেউ হয়তো আমার মতো উপস্থাপক হয়েছেন, কেউ হয়তো নির্মাতা হয়েছেন, কেউ হয়তো পর্দার পেছনে কাজ করছেন, কেউ বা সামনে কাজ করছেন। কিন্তু পাবেল ভাইয়ের মতো যারা গুরু রয়েছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এবং থিয়েটার হচ্ছে এমন একটা মাধ্যম, আপনি অ্যাক্টিং না করেন, আপনার জীবনে চলার পথে এটা অনেকভাবে আপনাকে তৈরি করে। সেই প্ল্যাটফর্মটা কিন্তু এই প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। তো এখান থেকে যারা 6 মাসের কোর্স কমপ্লিট করে, এরপর আমরা থিয়েটারে যুক্ত হয়েছি, একটা সময় দীর্ঘ সময় ধরে করেছি, পরে হয়তো ব্যস্ততার কারণে রেগুলার করা হয়নি। আর অনেকেই থাকে যারা হচ্ছে 6 মাস এই স্কুলিংটা কমপ্লিট করে তারপর তারা চলে যায়, এই শিক্ষাটাকে নিয়ে যায়, যেটা তাদের জীবনে অনেক কাজে লাগে। সো এই উৎসবটাকে মানে 25 বছর তো রজত জয়ন্তী, সো আমরা অবশ্যই এটাকে উদযাপন করতে চাই। এবং আমাদের যত শিক্ষার্থী রয়েছে প্রত্যেকেই কিন্তু এই 2 দিন জড়ো হবেন, একে অন্যের কথা শেয়ার করবেন, এবং আমাদের কমিউনিটি অনেক বড়, এবং আমরা খুব পাওয়ারফুল যেহেতু কমিউনিটি বড়। আমি শব্দটা পাওয়ারফুল নিতে চাই না, রাইট, পাওয়ারফুল নিতে চাই না, আমি বরং শব্দটাকে ইনফ্লুয়েন্সিয়াল বলতে চাই। নানা কারণে। কারণটা হচ্ছে যে 25 বছর দীর্ঘ সময় 50টা ব্যাচ ইতিমধ্যে পার হয়েছে, এবং 51তম ব্যাচের কার্যক্রম মনে হয় চলছে, এবং প্রায় 2500 ইনফ্লুয়েন্সিয়াল পারসন যারা আপনাদের সাথে সংযুক্ত আছে নানা সেক্টরে। সো 2500 সংখ্যাটা অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের 47,000 বর্গমাইলের এই বাংলাদেশে 2500 মানুষ যারা ইনফ্লুয়েন্স করে, সেটা অনেক বেশি, মানে সংখ্যাগত জায়গা থেকে। সেই সংখ্যাগত জায়গাটা আপনারা ঋদ্ধ করেছেন বছরের পর বছর, এবং ব্যাপারটা তো সহজ না। আচ্ছা, এই থিয়েটারের মৌজন বলছিল যে এটি আসলে শুধুমাত্র যে আমার অ্যাক্টিং স্কিলটা ডেভেলপ করছে, ইটস নট লাইক দ্যাট, আমার পেশাগত অন্যান্য অনেক কাজে ডেভেলপ করছে। কেন আসলে এটা আপনারা করছেন? না করলে কি হতো? না, করছি কেন, সেটার কারণ হচ্ছে যে এটা তাগিদ থেকে করা। আমরা যখন প্রাচ্যনাট তৈরি করি, তখন আমাদের সাথে কাজ করার জন্য অনেকে আসতো, কিন্তু তারা কখনো অভিনয় করেনি অথবা কোনোভাবে রিলেটেড না এর সাথে। তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা এক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি কিনা, যারা একদম নিউ কামার, যাদের আসলে কোনো ওরিয়েন্টেশনও নাই, তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা। ঠিক ওই সময় আবার আমি নিজেও একটা স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম, এবং প্রাচ্যনাটের 5 জন শিক্ষকতার সাথে যুক্ত ছিল স্কুলে, স্পেশাল স্কুলে, ইউনিভার্সিটিতে। আমাদের মাথায় তখন একটা আসলো যে যারা নতুন আসবে তারা অ্যাটলিস্ট 6 মাস একটা স্কুলিং করে আসবে। আচ্ছা, তাহলে তারপরে সে যদি মনে করে প্রাচ্যনাটে কাজ করবে অথবা অন্যান্য থিয়েটার যেখানে তার ভালো লাগে সেখানে সে কাজ করে। এই তাগিদ থেকে প্রথমে এটা করা। এবং প্রথম দিকে আমাদের ভাবনাটা ছিল যে এই 6 মাস চালানো কিন্তু কঠিন, একটা স্কুল চালানো। এবং দেখা গেল যে প্রতি মুহূর্তে আমাদের অনেক কিছু চিন্তাটাই পরিবর্তন করতে হচ্ছে, ক্যারিকুলাম তৈরি করার থেকে শুরু করে। এবং এটা প্রতি বছর না, প্রতি 6 মাস পর পর এটাকে আবার একটু রিসাফল করা, কীভাবে করা যায়, সময়ের দাবিটা কী, আসলে কে কী শিখতে আসে, কেন আসে, সেগুলো করা। এবং আমরা দেখেছি যে টাইম টু টাইম অনেক পরিবর্তন হয়।
চিন্তার ক্ষেত্রে যারা ভর্তি হচ্ছে তাদের অনেক বড় পরিবর্তন আছে। আপনি যেমন সময়ের কথা উল্লেখ করছিলেন, বিশেষ করে সময়টা পরিবর্তন হয় পারিপার্শ্বিক এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সকল প্রেক্ষাপটে, তখন যখন প্রযুক্তিগত একটা ভাইব থাকে বা মানসিক জায়গার কথাটা, মনস্তাত্ত্বিক কথাটা আপনি বলছিলেন, সেই জায়গাটা থেকে কনসিস্টেন্সি ধরে রাখাটা খুব জরুরি। মানে সেটা 2001 থেকে শুরু করে 26 পর্যন্ত আপনারা সেই কনসিস্টেন্সিটা কিভাবে ধরে রাখলেন এবং একই একটা পেস নিয়ে, রিদম নিয়ে সার্ভ করে যাওয়া, আমি যতটা সহজ করে বলছি ব্যাপারটা আসলে এতটা সহজ না মনে হয়। একদম সহজ না। আবার এটাও ঠিক যে কিছু ডেডিকেটেড লোকজন স্কুলে, প্রাচীন স্কুলের জন্য ডেডিকেটেড একটা বড় জনগোষ্ঠী আছে আর কি, যারা এটার সাথে কাজ করে। এখান থেকে মানে এমনকি 7 অথবা 8 নম্বর ব্যাচে যারা ছিল, সেরকম একটা স্টুডেন্টকে আমি দেখেছি কয়েকদিন আগে, সে ক্লাসে। তা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, তুমি কেন মানে এখানে কি জন্য আসছো? তো বলেছি, এই যে এখন যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা আমাদের সময় হতো না। তা আমি ওই কোঅর্ডিনেটর যে ওকে রিকোয়েস্ট করেছি, যে আমি ক্লাসটা একটু দেখতে চাই, ওই জন্য আমি এসেছি, এই একটা ক্লাসের জন্য এসেছি। তার মানে হচ্ছে যে এই যে ডেডিকেশন যদি না থাকে, যে একটা স্কুল খুলে, এটা কিন্তু দোকানের মতো না যে মুদির দোকান খুলে রাখলেন, বেচা হইলো না নাই, এরকম না। মানে এটা এখানে একটা বহমান এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে এটা যায়, যেটা হচ্ছে মডিফিকেশন, এবং আমি যদি বলি সময়ের সাথে তাল মেলানো। এ ধরনের চিন্তার লোকজনও আমাদের সাথে আছে, যারা ভাবছে টাইমকে সে কীভাবে ধরতে পারে। জি, সময়কে ধরে রাখা এবং সেটাকে রিপ্রেজেন্ট করা। মনোহর ভাই, আপনার কাছে যখন আসি, সময়টাকে তো আপনি ধরে রেখেছেনই এবং আপনার মতো করে আসলে রিপ্রেজেন্ট করছেন। এবং আপনাকে যতটুকু না আমি এই স্কুলের শিক্ষার্থী হিসেবে চিনি, আমি তো আসলে চিনি আপনার কাজের জন্য। কিন্তু এটার যে আসল রহস্য, ওই যে বলা হয় না যে এই রূপের রহস্য কি, আপনার কাজের রহস্য তাহলে হচ্ছে প্রাচ্যনাট এই প্ল্যাটফর্মটা। সেই প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয়গুলো শিখিয়ে থাকে। আমি যদি একটু ভুল না করি, আমার কাছে কয়েকটি পয়েন্ট আছে এখানে: অভিনয়ের মৌলিক তত্ত্ব ও ব্যবহারিক প্রশিক্ষণ, চরিত্র নির্মাণ ও অভিনয় পদ্ধতি, নাট্যতত্ত্ব, মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা, সঙ্গীত পরিকল্পনা, পোশাক ও প্রপস ডিজাইন, প্রকাশনা ও প্রোডাকশন ডিজাইন। আপনি যখন শুরুটা করেছিলেন, কি কারণে? আমি যে এতগুলো পয়েন্ট বললাম, এটা কি সব, নাকি কোনো একটা পার্টিকুলার ডিজায়ার ছিল আপনার? আমার শুরুটা একটু ডিফারেন্ট। আমি আসলে জানতাম যে প্রাচ্যনাট কোর্সের পরে একটা ফুল ফ্লেজড একটা প্রোডাকশন হয়, একটা মঞ্চনাটক হয় বড়। তো আমার লোভ ছিল যে এই কোর্সটা করার প্রথম কারণ ছিল যে আমি প্রোডাকশনটা করতে চাই। ওকে। মানে ততদিন আমি মোটামুটি থিয়েটার করেছি টুকটাক এবং প্রোডাকশনে কাজ করেছি। তখন আমি ইউনিভার্সিটিতে বের হয়ে আসছি, তখন আমার মনে হচ্ছিল একটা জায়গা দরকার যেখানে আমি পারফর্ম করতে পারি। সো ওই লোভে আমি ঢুকেছি। আমি ভেবেছিলাম যে আচ্ছা, আমার শেখার কিছু নাই, আমি তো থিয়েটার করেছি। বাট ঢুকে গিয়ে আমার দেখলাম আমার ভুলটা ভাঙলো। মানে আমার অনেক আনলার্নিং হয়েছে, অনেক নতুন কিছু আমি শিখেছি। মানে এইভাবে আসলে শেখায়নি। তখন কি হয়েছে, একটা প্রোডাকশন ওয়াইজ এই প্রোডাকশন টু প্রোডাকশন শিখেছি। বাট ধরে ধরে যে খালি অ্যাক্টিং না, অ্যাক্টিংয়ের পাশাপাশি মিউজিক, তারপর হচ্ছে কস্টিউম, সেট, লাইট, মানে পুরো জিনিসটা একদম নতুন ছিল আমার জন্য। যদিও আমি অলরেডি মানে 5-6 বছর থিয়েটার করেছি, তারপর আমার কাছে পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স এবং আলটিমেটলি প্রোডাকশনটাও করতে পেরেছি। প্রোডাকশনটা যখন হয় যে তখন একটু ফেমাস হওয়া যায়, আমার 2টা বন্ধুকে দাওয়াত দিলে তারা দেখে এবং তারা ভাবে যে আমি আসলে নাটকে কাজ করি। মৌসুমী, এই ইচ্ছাটাই কি ছিল যে আমি একটু ফেমাস হব, ব্যাপারটা এইরকম? ফেমাস বলবো কি না ঠিক জানি না। আমার যেটা বিষয় ছিল, আমি অভিনয় করতে চাইতাম। তো অভিনয় শিখবো বলে একদম প্রাতিষ্ঠানিকভাবে এজন্যই প্রাচ্যনাটে আমার যুক্ত হওয়া, এটা ছিল আমার উদ্দেশ্য। তার আগে আমি মূকাভিনয় করতাম ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে, কিন্তু শুধু তো মূকাভিনয় দিয়ে অভিনয়টা হয় না। তো অভিনয়ের যেই আঙ্গিক বা অভিনয় কিভাবে করতে হয়, কিভাবে ভালো অভিনয় শিল্পী হওয়া যায়, এই সব বিষয়গুলো চিন্তা করে তারপর আমি তখন প্রাচ্যনাটে যুক্ত হই। এবং আমি একটা ব্যাপার অ্যাড করতে চাই, পাবেল ভাইয়ের একটা ক্লাস আছে যেখানে তিনি হেঁটে দেখান যে হাঁটা দেখলে কিভাবে বুঝবো এই মানুষটা আসলে কোন শ্রেণীর মানুষ বা তার পেশা কি। প্লিজ আজকে শিখিয়ে দেন আমাকে, আমাকে একটু শিখিয়ে দেন আজকে। এটাও কিন্তু একটা মানুষ কিভাবে হাঁটে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোন পেশায় রয়েছেন, তার পার্সোনালিটি কেমন, তিনি কি খুবই ডোমিনেটিং নাকি তাকে ডোমিনেট করা যায়, বা তিনি আসলে কোন সোসাইটি বিলং করেন। তো এই খুঁটিনাটি অনেক বিষয় কিন্তু আমরা এই প্রাচ্যনাট থিয়েটার থেকে শিখেছি বা স্কুলিংয়ের মাধ্যমে আমরা শিখেছি স্কুল থেকে। এবং এখন তো সুমি আপা দায়িত্বে রয়েছেন, সুমি আপা আমাদের ক্লাস নিতেন, বন্যা মির্জা আপা এবং আরও অনেক ক্লাস আমরা পেয়েছি। আমাদের আলাদা করে মাইমের ক্লাস হতো। এবং সুমি আপু কিন্তু এখন যে প্রোডাকশনটা করছেন এটা রবীন্দ্রনাথের গল্পের উপরে। এবং আমি তাকে আজকে প্রশ্ন করেছিলাম, তার সঙ্গে আমার ইন্টারভিউ ছিল, এটা তো খুব কঠিন,
এই সময়ের যারা শিক্ষার্থী, 11 বছর আগে আমরা তো পুরনো ছিলাম, আমরা খুবই বাধ্যগত স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, হ্যাঁ, right. এখনকার যে প্রজন্ম, এরা কি বাধ্যগত নাকি না? তো বললো না মো, অবশ্যই বাধ্যগত। ও একটু অস্থির টাইপের হয়, কেমন একটু তো জানি, অস্থির কেমন হবেই, খুব জানি। স্বাভাবিক ব্যাপার। বাট এটা আসলে এখানে যারা আসে প্রত্যেকেই একটা লক্ষ্য নিয়ে আসে, একটা তাদের একটা প্যাশন থাকে। সো কেউ হয়তো চায় যে সে আলোকসজ্জা নিয়ে কাজ করবে, অথবা মঞ্চ Exactly, নিয়ে কাজ করবে, বা প্রপস নিয়ে কাজ করবে। কেউ চায় সে ডিরেকশন দেবে। এবং আমি একটু বলতে চাই, আমাদের একজন প্রাচ্যনাটের শিক্ষার্থী, সম্ভবত 44 ব্যাচ ভাইয়া, বনলতা এক্সপ্রেসে যে অ্যাক্টিং করলো, ও কিন্তু একটা শর্ট ফিল্ম বানিয়েছে, সেখানে আবার তার যে শিক্ষক ছিলেন সুমি আপা, সে কিন্তু অ্যাক্টিং করেছে। সো এটাও কিন্তু মজার। যারা এখানে আসছে তারা কিন্তু মেক করছে, সেটা ফিল্ম মেকিং হোক বা শর্ট ফিল্ম হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য হোক। সো এখানে আসলে বিভিন্ন মানে মানুষেরা আসেন যাদের একটা কমন জায়গা হচ্ছে প্রত্যেকে শিল্প নিয়ে কাজ করতে চান। শিল্পের কথা যখন বলছি মৌ, যে আপনি আসলে যে একটা শিল্প মাধ্যমে যুক্ত, সেটি হচ্ছে উপস্থাপনা। সবাই আপনাকে বলে, আপনি যখন বলছিলেন যে পেশাগত অন্যান্য কাজেও এই অ্যাক্টিং এর যে স্কুলটা, সেটা অনেককে ঋদ্ধ করে। আপনার ক্ষেত্রে স্পেসিফিক কোনো একটা সেক্টর বা একটা সাইড যে এটা আপনাকে এনরিচ করেছে, এরকম কি বলতে পারবেন? প্রাচ্যনাটের কথা যদি বলি, এক্স্যাক্টলি স্কুলিং এটা আমাকে সংঘবদ্ধ হওয়া শিখিয়েছে, নিজের ব্যক্তিত্ব বিল্ড আপ করতে শিখিয়েছে, কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটা শিখিয়েছে। খুব প্রয়োজন। এবং তখন আমি জানতাম না যে আমি উপস্থাপক হব, কারণ তখন আমি উপস্থাপক হইনি। সো তারপর গিয়ে হয়তো আমি উপস্থাপক হয়েছি। সো এটা আমার কাছে মনে হয় যে ব্যক্তি আমি তৈরির পেছনে প্রাচ্যনাটের এই স্কুলিং এর ভূমিকা আসলে অনন্য। একদম, যে অনন্য ফ্লেভারটা থাকতে হয় বিভিন্নভাবে বিভিন্ন সময়, এবং এই অনন্য ফ্লেভারটাও আসলে আমাদের কাছে আসলে ব্রেকের যে একটা ফ্লেভার আছে, বিরতির একটা ফ্লেভার আছে, সেটিও আসলে দিয়ে রাখতে হয় নানা আয়োজনের মধ্যে, এবং আজকের আয়োজনে তো দিতেই হবে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। আজাদ আবুল কালাম পাভেল ভাই, যার পাভেল ভাই নামে আসলে সবার কাছে পরিচিত। পাভেল ভাই, আপনার কাছে একটু ফুটতে চাই, ইম্প্যাক্ট অ্যানালাইসিস নিয়ে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 25 বছরের এই জার্নিতে স্কুলের বিশেষ করে নানান ধরনের ইম্প্যাক্ট আপনারা ফেলেছেন। আমি সেই ইম্প্যাক্টগুলোর ক্ষেত্রগুলো যদি একটু বলি, সেটি হচ্ছে থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনে সফলতার সঙ্গে আপনাদের একটা ইম্প্যাক্ট রয়েছে। শুধুমাত্র যদি আমি দেশের গণ্ডির কথা বলি, সেটির ব্যতি রেখে দেশের বাইরেও রয়েছে। ভারত, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এই যে দীর্ঘ সময় ধরে 25 বছরের এই জার্নিতে সার্ভ করা, শুধুমাত্র বাংলাদেশের এই গণ্ডিটা নয়, বিশ্ব প্রেক্ষাপটেও এই আপনাদের যে অবস্থান, উপস্থাপনটা করা, কেমনভাবে দেখেন আপনি? এই মূল্যায়নটা কেমনভাবে করেন? এটা একটা স্বাভাবিক বিষয় আর কি। আপনার কাছে স্বাভাবিক? স্বাভাবিক এই জন্যই যে আমরা চেষ্টাই করেছিলাম যে আমরা মূলত আমরা পুশ করেছি। আমার নিজের, আমি যেটা মনে করি যে আমার সাথে যারা কাজ করে অথবা যারা কাজ করেছে, এমন স্কুলে যারা এসেছে, তাদের আমার একটা বড় রেসপন্সিবিলিটি মনে করি যে টু পুশ ফরওয়ার্ড। ও যদি মনে করে যে ও বাইরে যে পড়তে চায়, সেটা পড়ার জন্য কি লাগতে পারে, কিভাবে, সেটাও আমরা গাইড করার চেষ্টা করি। যেমন শুধু মানে স্টুডেন্ট হিসাবে না, নর্থ আমেরিকাতে থিয়েটার যারা করছে তাদের বেশিরভাগ হচ্ছে প্রাচ্যনাটের ছেলেপেলে। আচ্ছা, কোনো না কোনোভাবে প্রাচ্যনাট স্কুল করেছে, তারপরে প্রাচ্যনাট করেছে, তারপরে যে যেমন ইংল্যান্ডে, যে ম্যানচেস্টারে আছে হচ্ছে একদম আমাদের প্রাচ্যনাটের কাছাকাছি নামেরই পূর্বানাট। আচ্ছা, তারাও কিন্তু প্রাচ্যনাটের লোকজন, তারা যে ওখানে তৈরি করেছে। এখন আপনি 25 বছর তো এতগুলি মানুষ এরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যেমন একজন আছে পুলিশ ডিপার্টমেন্টে, সে ওই সারদার ট্রেনিংয়ের সময় একটা চিঠি লিখেছিল আমাকে। ওকে মানে বাধ্য হয়েছিল, চাকরি দরকার ছিল খুব। তো ওখানে আমি চিঠিটা বললাম যে ওর চিঠি, ও তো এখন পুলিশ হয়ে গেছে। তো চিঠির মধ্যে ওর একটা বিষয় ছিল যে থিয়েটার করার কারণে, প্রাচ্যনাট স্কুল করার কারণে এবং প্রাচ্যনাট করার কারণে, মূলত থিয়েটার করার কারণে ওর যে ওই যে ট্রেনিং, ওখানকার ওই ট্রেনিংয়ের সাথে সে সাযুজ্য খুঁজে পেয়েছে। এবং সে মনে করছে যে থিয়েটার করার কারণে তার প্রফেশনাল লাইফেও এই ট্রেনিং আর ওই ট্রেনিং সে মেলাতে পেরেছে। তো যার ফলে হচ্ছে মানে এটা একটা হোলিস্টিক এডুকেশন যদি আমরা বলি আর কি। তা আমাদের ওরকম একটা ইচ্ছা ছিল যে এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। সবাই তো একটা দলে এসে কাজ করবে না, 5000 লোক নিয়ে তো আপনি দল চালাতে পারবেন না। কিন্তু তারা যদি যেখানে যায়, যেমন এমনও হয়েছে যে আমার সাথে 3 বছর কাজ করেছে, আমি দেখলাম যে ওর লেখার দিকে ঝোঁক,
আমি থিয়েটারে রিহার্সালের বসে দেখবো না, যাও গা, সিনেমা বানানোর ঝোঁক, জি। গো দেয়ার, কাউকে অ্যাসিস্ট করো, শেখো, লার্ন, ওখানে যাও। ফাইন আর্টসে যেমন ওই জলের গান বলেন, সর্বনাম বলেন, ওদের আমি একটা সময় দেখেছি যে ওদের গানের ঝোঁকটা একটু অনেক বেশি। তারা থিয়েটারে আছে কিন্তু গান তাদের বেশি ইয়ে করে। তো জলের গানের তা আমি এক ধরনের পৃষ্ঠপোষকই বলতে পারেন। আমি পুশ করেছি যে গো গো, তোমরা একটা ইয়ে করো, তৈরি করো, গাও, গাওয়ার চেষ্টা করো। তো জাস্ট এটা আমাদের পুরো এটা শুধু স্কুলের ব্যাপারে না, আমি বলবো যে প্রাচ্যনহাটের ক্ষেত্রেও এটা একটা বড় ইয়ে যে টু পুশ ফরওয়ার্ড, যে যেখানে যেতে চায়। আমি একটা আফসোসের কথা বলি, এটা হতে পারে আমার না জানা থেকে, আমার অজ্ঞতা থেকে। এরকম কি হয় না যে যেমন আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে তাদের SRFTI মানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রয়েছে। আমাদের দেশে সেই ইনস্টিটিউশনাল ফ্রেমিংটার একটা দারুণ অভাব, বড় অভাব। এবং আপনাদের এইটা দীর্ঘ সময় কাজ করেন, সেই ইনস্টিটিউশনাল ফ্রেমিংটা, পরিসরটা বড় করা গেল না কেন? এবং সেক্ষেত্রে কি আসলে সরকারের কোনো ধরনের একটা আন্তরিকতার ঘাটতি ছিল কিনা? এটা হয়েছে কি আমাদের, তাও তো এখন ভাগ্য ভালো যে আগে তো ছিল না। এখন তো কেউ যদি পড়তে চায় ইউনিভার্সিটি লেভেলে আছে, আচ্ছা। অনেকগুলি ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতেও আছে, বেসরকারি ইউনিভার্সিটিতেও আছে, মানে প্রাইভেট, আমি কলেজ লেভেলেও কোথাও কোথাও থিয়েটার পড়ার জায়গা আছে, সিনেমা পড়ার জায়গা আছে, এটা আগে ছিল না। আর আমরা যদি আমাদের যে উদ্যোগগুলি, এই উদ্যোগগুলি মানে এত ছোট, এটাকে বড় করতে গেলে একটা রাষ্ট্র পাশে না থাকলে এটা অনেক বড় জায়গায় যেতে পারে না। যেমন হচ্ছে লাস্ট NSDর যে ডিন ছিলেন, ওই ডিন আমরা একসাথে কাজ করেছি জাপানে, তো তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। এবং লাস্ট দিল্লি আমরা যখন যাই তখন তার সাথে আমার একটা কথা হয় যে NSDর আকারে বাংলাদেশে কিছু করা যায় কিনা, অথবা ওদের অ্যাফিলিয়েশনটা আমরা নিতে পারি কিনা। তো ও বলছিল ওয়েন গুড, লেটস সি, আমরা আগাই কথায় কথায়, কথাটা কিছু কথাবার্তা হয়েছিল। তারপরে ও আবার ঠাস করে চলে যায় হচ্ছে কেরালায় একটা নতুন ইনস্টিটিউট হয়েছে, সেটার দায়িত্ব নেয়। এবং এর মধ্যে ওলট পালট হয়, জুলাই চলে আসে 24-এর, তারপর থেকে যোগাযোগটাই প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝে মাঝে শুধু হোয়াটসঅ্যাপে দু একটা ইয়েতে হয়। যে আমাদেরকে এইসব ইনস্টিটিউটকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বড় কিছু করতে হয়, এটার সাথে স্টেটের একটা কানেকশন। আপনারা কি অ্যাপ্রোচ করেছেন বা কি করবেন এরকম? আমরা কখনো কখনো কথা বলেছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেরকম কোনো মানে অ্যাসুরেন্স পাওয়া অথবা হতে পারে কিছু একটা, এটা নিশ্চয়ই এখনো আমরা মানে এক ধরনের ইয়ে করি আর কি, যে কেউ আসুক, মানে মানে এটা আমি চাই স্টেট, Right. কোনো পার্সন আসলো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে State. মানে রাষ্ট্র আমার পাশে আছে কিনা। এক্স্যাক্টলি। এবং সেটা থাকলে আসলে আমরা যারা আসলে শিখতে চাই, আমরা যারা না পারা মানুষ, অনেক কিছু পারি না মানুষ, তাদের জন্য একটু হলেও সহায়ক হয়। এবং সহায়ক হওয়ার ক্ষেত্রে মোস্তফা আনোয়ার ভাই যখন থিয়েটারটার কথা বলছিলাম, সেই থিয়েটারটা মনে হয় অনেকটা একজন ব্যক্তির, যেমন মৌ বলছিল, একটা বেসিকটা তৈরি করে দেওয়ার মতো ব্যাপারটা। এবং আমার কাছে মনে হয় থিয়েটারে মঞ্চে যারা কাজ করেন তারা এত বেশি দুর্দান্ত এবং এত বেশি আইকনিক, বিশেষ করে অভিনয়ের জন্য, মানে পেছনে যারা কাজ করেন তারা তো অবশ্যই। সেইখানে কি আপনার একটা লোভ ছিল যে আপনি মঞ্চেই কাজ করবেন, নাকি আপনার লোভটা ছিল আপনি স্ক্রিনে কাজ করবেন, এটাকে বেস করে রাখতে চান? আমার লোভ ছিল বেসিক্যালি অ্যাক্টর হওয়ার, মানে এরকম না যে আমি মঞ্চে কাজ করবো বা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম স্পেসিফিক ছিল না, বাট আমার মানে মঞ্চের প্রতি দুর্বলতা বেশি ছিল। কিন্তু মঞ্চ যেটা হচ্ছে মঞ্চ অনেক ডিমান্ডিং, মানে অনেক মানে কমিটমেন্ট চাই আর কি, মানে যে পরিমাণ টাইম দিতে হয়। তো আমার তো হচ্ছে ইউনিভার্সিটির পর আমার চাকরি বাকরি শুরু হয়ে গেছে, ওইখানে কাজ করতে হয়, বা যেমন এখানে ওই লাক্সারিটা আছে যে স্ক্রিন অ্যাক্টিংয়ে, যে আমার পছন্দ হলে আমি চুজ করবো, ওকে আমি বছরে একটা কাজ করবো, ইজ ফাইন, দেন আমি বাকি সময় চাকরি বাকরি করছি। মঞ্চ এরকম না, মঞ্চ হচ্ছে খুবই ডিমান্ডিং, মানে আমাকে প্রচুর এখানে টাইম দিতে, প্রচুর কমিটমেন্ট। সো যেটা পসিবল হচ্ছিল না, যে কারণে আসলে মানে ইউনিভার্সিটির লাইফেও আসলে আমি না যে ঠিকমতো থিয়েটারটা করতে পারি নাই। আমার দেখা গেছে বেশিরভাগ সময় আমি আমার ইউনিভার্সিটির ক্লাবগুলোতেই অভিনয় করেছি, কারণ ইউনিভার্সিটির ক্লাবে ওদের বললে বোঝা যায় যে ওকে আমার পড়াশোনা আছে, পরীক্ষা আছে, কনসিডার হয়। বাট থিয়েটারটা এরকম না, আমাকে করলে এটা প্রপারলি পুরো দিনের কমিটমেন্ট। সো যে কারণে স্ক্রিনে আসা। প্ল্যাটফর্ম হিসেবে যদি বলি যে একজন অভিনেতার ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্ম সে চুজ করতেই পারেন, কিন্তু তার অভিনয়ের দক্ষতা কিংবা অভিনয়ের শৈলীটা তিনি সব জায়গাতে উপস্থাপন করেন। আপনার কাছে কোনটা সহজ মনে হয়, যে মঞ্চটা নাকি স্ক্রিনটা?
আমার তো যখন মঞ্চে কাজ করতাম তো আমার কাছে মঞ্চটা ইজি মনে হইতো, মঞ্চে আমি নিজেকে অনেক স্বাধীন মনে হইতো এবং অনেক স্পন্টেনিয়াস মনে হইতো, মানে মনে হতো যে আছে না যে মঞ্চে আমি যা খুশি তা করতে পারবো, মানে এই ধরনের একটা কনফিডেন্স কাজ করতো। এটা আমি শিওর যে মঞ্চে যারা কাজ করে তাদের কাছে মনে হয় কি মঞ্চে আমি ফাড়াই দিতে পারবো। কিন্তু আমরা যারা অসাধারণ দর্শক তারা ভাবি যে মঞ্চটা তো আরো বেশি কঠিন, কারণ কি লাইভ না, কারণ হচ্ছে যে স্পেসটা আমি খুব চিনি, যে পথটা আমার চেনা, ওইখানে আমি সবচেয়ে কমফোর্টেবল, সবচেয়ে রিল্যাক্স থাকি। যখন একটু রিল্যাক্স থাকি তখন হচ্ছে আমার বেস্ট আউটপুটটা বের হয়ে আসে আর কি। সো স্ক্রিনে যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়াই তো এটা অপরিচিত জায়গা, যখন ওই জায়গাটা আমাদের পরিচিত হয়ে যায় তখন আস্তে আস্তে ওইখানেও কমফোর্টেবল ফিল করি, ওইখানেও বেস্ট আউটপুটটা বের হয়ে আসে। আর হচ্ছে এটা আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, বেসিক হচ্ছে অ্যাক্টিং। আমার আসলে আমি এটা আমার বলতে সুবিধা হয় এভাবে বলতে যে অয়েল পেন্টিং আর হচ্ছে ওয়াটার কালার মিডিয়াম ডিফারেন্ট, কিন্তু আকার যে ইয়াটা বেসিক যেটা ওটা সেম। সো আমার ইয়াতে অয়েলে হচ্ছে অয়েলের ক্যারেক্টার, পেন্টিংয়ের ক্যারেক্টার এটা ডিফারেন্ট। সো ওইটার সময় ওই ক্যারেক্টারিস্টিক মাথায় রেখে আসলে অয়েল পেন্টিং করতে হবে। আবার হচ্ছে ওয়াটার কালার ডিফারেন্টভাবে ট্রিট করতে হয়। সো ট্রিটমেন্টটা ডিফারেন্ট, বাট বেশি আকার যে ট্যালেন্টটা বা নার্চারিংটা ওইটা সেম। সো ওই জায়গা থেকেই হচ্ছে আমার কাছে যেটা বললাম যে প্রাচ্যনাট্য স্কুল মানে মনে হয় যে ওকে প্রাচ্যনাট্য স্কুল ফর অনলি হচ্ছে যে আছে না যে মঞ্চ অ্যাক্টিংয়ের জন্য না, বেসিকটা এখানে সে তৈরি করে দেয়। রাইট। সো সেই ২৫০০ শিক্ষার্থীর মধ্যে না থাকতে পেরে আমার তো আসলে একটা অনুশোচনা হচ্ছেই। আপনি এখনো চাইলে আমাদের ৫১তম ব্যাচে ভর্তি হতে ব্র্যান্ডিংটা করে স্কুলে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে অদ্ভুত সব কানেকশন তৈরি হয়, মানে অদ্ভুত কানেকশন। কারণ কি মানে প্রাচ্যনাট এবং প্রাচ্যনাট স্কুল মানে এই দুটো হচ্ছে আমার লাইফে একদম টার্নিং পয়েন্ট। মানে আমার এর আগে লাইফ একরকম ছিল, এর পরবর্তী লাইফ অন্যরকম। ইভেন আমি তো অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো এই ইন্ডাস্ট্রিতে আসা এই কানেকশনটা তৈরি হচ্ছে এই প্রাচ্যনাট স্কুলের মাধ্যমেই। তারপর হচ্ছে ফিল্মে বা ক্যামেরার সামনে অ্যাক্টিং করা, এই কানেকশনটা এবং বন্ধু হতে এভরি কানেকশন, মানে যে আমি এখন যে জায়গায় আছি তো ওইটার রুটটা হচ্ছে প্রাচ্যনাট নেটওয়ার্ক। হ্যাঁ, ওই নেটওয়ার্কিংটা পুরোটা প্রাচ্যনাটের নেটওয়ার্কটা মানে ওই জগৎটাই আমার কাছে রিভিউস থ্রু আউট মানে প্রাচ্যনাট। মানে ওইটা যদি আমার প্রাচ্যনাট যদি না আসতাম তাহলে এই ওয়ার্ল্ডটাই আসলে আমার কাছে আসতো না আর কি। আসলো মৌ সেই জায়গা থেকে এই আশার জার্নি অর্থাৎ ২৫ বছরের জার্নিটা, সেটা আসলে আপনারা সবাই সেলিব্রেট করবেন। সেটা আগামীকাল এবং পরশুদিন দুদিন কি থাকবে সেখানে? আমরা যারা যুক্ত হতে পারিনি তাদের জন্য আফসোসের বিষয়গুলো কি থাকবে? আপনারা ৩০ তারিখে আসতে পারেন, আমাদের তো সকাল থেকে এটা সবার জন্য ওপেন, সবার জন্য উন্মুক্ত। কারণ যেহেতু আমাদের এখানে বিভিন্ন মানে প্রথমত ৫০তম যে ব্যাচ ওদের ফাইনাল প্রোডাকশনটা মঞ্চায়িত হবে, অবশ্যই সেটা দেখার আমন্ত্রণ। একই সাথে বাকি আরো যে সেমিনারগুলো হবে সেগুলো খুব কাজে আসবে। একটু কি জানাবেন? আমি জেনেছি এটা শিল্পকলায় হবে, কিন্তু কোথায় হবে একটু? আমাদের জাতীয় নাট্যশালাতে। জি, জাতীয় নাট্যশালাতে সেমিনার হবে এবং একদম লাস্টের যে দিনটা ৩১ তারিখে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত, মানে ৩টা থেকে 10টা পর্যন্ত, সম্ভবত আমি ভুল না করলে ভাই, ওখানে হচ্ছে আমরা যত পুরনো স্টুডেন্ট আছি সবাই সবার সময় অনুযায়ী আসবো, আমাদের স্মৃতিগুলো শেয়ার করব। ওইটাতে একটা অন্যরকম গেট টুগেদার, একটা মিলন মেলা। আর দুটো জিনিস আমি অ্যাড করতে চাই, তখন আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখান থেকে কি শিখেছি, বেশ কয়েকটি বিষয় বলেছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যারা গ্রাম থেকে আসি, একটা জড়তা কাজ করে মানুষের সঙ্গে মেশার, বা হয়তো আমার যে বিপরীত লিঙ্গ রয়েছে এদের সাথে মেশার। যখন আমি প্রাচ্যনাট শুরু করি ওখানে কিন্তু আমরা ছেলে এবং মেয়ে সবাই এক রঙের একই পোশাক পরে আমরা রিহার্সেল করতাম, প্র্যাকটিস করতাম, আমাদের ওয়ার্ম আপ করা হতো। এবং আমাদের কিন্তু কিছু প্রোডাকশন থাকতো, যেরকম পথনাটক হোক, সেটা হয়তো আমরা পরে গিয়ে করেছি, কিন্তু ইন হাউস কিছু প্রোডাকশন থাকতো যে আমাদের একজন টিচার এলেন, তিনি আমাদেরকে একটা টাস্ক দিলেন যে এটা তোমরা এখনই করে দেখাও, বা গ্রুপে ভাগ করে দিলেন যে তোমরা একটা গ্রুপ, এই গ্রুপের টাস্ক হচ্ছে এটা। সো ওই জায়গা থেকে আমার যে জড়তা ছিল ব্যক্তি, আমার এই জড়তা কিন্তু ভেঙে দিয়েছে প্রাচ্যনাট, কারণ ওখানে আমার অনেক ছেলে সহকর্মী বা সহযোদ্ধা ছিল। সো আমরা কখনো কে ছেলে কে মেয়ে এটা আমরা আলাদা করে ভাবতাম না, বা আমাদের কখনো মনে হতো না যে আমরা কোনো ছেলেকে স্পর্শ করছি, কারণ আমাদের তো চরিত্রের প্রয়োজনে আমাদেরকে অনেক রকম অ্যাক্টিং করতে হতো। আমার মনে আছে ইঙ্গিতে সম্ভবত আমি 4টা ক্যারেক্টার প্লে করেছিলাম, আমি ভুল হতে পারি, 3টি বা 4টা ক্যারেক্টার আমি প্লে করেছিলাম। এরকম আমার আরও যারা বন্ধু আছে বা প্রাচ্যনাটে যারা আমার সহযোদ্ধা আছে তারাও কিন্তু একজন 3টি 4টি করে ক্যারেক্টার প্লে করেছে। সো এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আসলে আমাদের এই জড়তাটা ভেঙে যায়। মানে পাওয়াল ভাই, আমি একটা ছোট প্রশ্ন, একদম ছোট করে বলবেন না। আমি দেখলাম যে আপনার আয়োজনে ফ্ল্যাশ মব পারফরমেন্স আছে, ব্যাপারটা কিরকম এবং সেটা কিরকম হবে? ছোট করে মিউজিক মুভমেন্ট মিলে, মানে আমাদের সবার একটা ধারণাটা এরকম যে প্রাচ্যনাট মূলত তরুণদের জায়গা। হ্যাঁ, তো তারুণ্যর প্রকাশ কি হতে পারে, এটা হচ্ছে কনসেপ্ট। ওদেরকে বলা হচ্ছে যে কি করতে চাও, তো ওরা
তারা বলছে যে তারা ফ্ল্যাশ মব করতে চায় উইথ মিউজিক অ্যান্ড মুভমেন্ট, এটাই আর কিছু না। এখন আমাকে একটা জিনিস করতে হবে, তরুণরা তো অনেক কিছু করলো, আমারও অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হয়। দর্শক আপনিও জানেন কেন আসলে অনেক কিছু করতে হয়, সেটা আপনাদের জন্য একটু রিল্যাক্স থাকার জন্য। ফিরছি একটু পরেই, বিরতি নিচ্ছি। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। পাভেল ভাই, আমি আবারও আপনার কাছে ফিরতে চাই, শেষ করেছিলাম আপনার মাধ্যমে, আপনারা অনেক বিষয়ে শিখালেন এবং বলছিলেন যে সময়ের সাথে সাথে দারুণ কিছু বিষয় অ্যাড হয়েছে। আমি একটি বিষয় দেখলাম যে আপনারা একটা ভিন্ন একটা টপিক যুক্ত করেছেন, সেটি হচ্ছে মৌলিক ভিডিওগ্রাফি ও মাল্টিমিডিয়ার ব্যবহার জানাতেও আপনারা একটা কোর্স চালু করেছেন। আমার জন্য ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি এই সেক্টরের মানুষ এবং আমার জন্য ব্যাপারটা খুবই উৎসাহ ব্যঞ্জক, কেননা এই সেক্টরে আরও বেশি শিখলে পরে আরও ভালো ভালো মানুষ তৈরি হবে। হঠাৎ করে এই সেক্টরটাতে এটা হঠাৎ করে না, এটা অনেকদিন ধরেই আছে, আচ্ছা। একদম এটা রিসেন্ট না, এটা অন্তত লাস্ট 10 বছর ধরে আছে। আচ্ছা। এবং এটার যাতে ভালো মানে স্টুডেন্ট যারা আছে তারা যাতে এটা ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য এখানকার যারা ফ্যাকাল্টি অথবা এই পার্টিকুলার সাবজেক্ট যারা পড়াবে তারাও কিন্তু ফেমাস মানুষজন, যেমন হচ্ছে অমিতাভ রেজা, তারপর হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম, আকরাম খান, মানে সিনেমা নিয়ে অন্য অন্য মিডিয়া নিয়ে যারা কাজ করে তাদের, এর মধ্যে এডিটর আছে, যেমন সামির একজন বড় এডিটর, সেও ক্লাস নেয়। তো এটা হচ্ছে যে আমাদের এখনকার অ্যাপ্রোচটা হচ্ছে মানে শুধু মঞ্চ না, আর সব কিছু যাতে আমরা জানতে কিন্তু পারে পাবে সবাই। ফিল্মের ক্লাস কিন্তু আমরাও পেয়েছিলাম। তো তোমার পেছনে হ্যাঁ, অমিতাভ রেজা ক্লাস নিয়েছিল, আমরাও পেয়েছি। আমাদের এরকম ছিল শর্ট ফিল্মের সবাইকে স্ক্রিপ্ট লেখার টাস্ক ছিল, ওইটা ভিডিও করা, এডিট করা, এভরিথিং ছিল। এটাও যেটা বলছি 2004-05 দিকে। হ্যাঁ, বাহ, তাহলে অনেক দীর্ঘ সময়। তখন থেকে এটা শুরু হয়েছে আসলে। বাহ। এখন এটা আরো বেড়েছে আর কি, কিন্তু শুরুটা হয়েছে অনেক আগে থেকেই। মনোর ভাই, সেই ঠিক সেখানেই জানতে চাওয়া যে আপনারা যখন অনেকে কাজ করা শুরু করলেন এবং অনেক অনেক স্টার হয়ে গেলেন, আপনারা সবাই তখন স্টার, সো স্টাররা অনেক স্টাররা দেখা যায় যে একসাথে থাকতে পারেন না, মানে কেমন করে আপনারা একই ছাতার নিচে এত স্টার, এত এত গুণী মানুষ কেমন করে থাকেন? কোশ্চেনটা আবার ক্লিয়ারলি মানে অনেক গুণী মানুষ, মানে আপনাদের এই সেক্টরটা বিশেষ করে স্কুলের তো বটেই, প্রাচ্যনাট্যের যে থিয়েটার সেটিও আসলে অনেক গুণী মানুষকে তৈরি করেছে। এত এত গুণী মানুষ আচ্ছা, কিভাবে একসাথে একসাথে থাকা থাকি? কঠিন কিনা? মানে এই সম্পর্কটা আসলে মানে পুরো অন্যরকম, মানে বলে বোঝানো যাবে না। যে পাভেলের সাথে আজ কথা হচ্ছিল যে আমি কয়েকদিন আগে, মানে বছর 2 আগে একটা ক্যারেক্টার করার কথা, তো ওই ক্যারেক্টার নিয়ে আমি অসম্ভব স্ট্রেসড। আমি পাগলের মতো পাভেল ভাইকে খুঁজে বেড়াচ্ছি যে ফোন দিয়ে পাভেল ভাই আপনার সাথে দেখা হওয়া দরকার। আমার হচ্ছে পাভেল ভাই আমার কিছুটা বলবে, বলার পর আমার স্ট্রেস ফ্রি হয়ে যাবে এবং ক্যারেক্টার আমি ভালো মতো করতে পারবো, বা পাভেল ভাই এই ক্যারেক্টার আমি কীভাবে করতে পারবো। বা আজকে যখন দেখা হলো পাভেল ভাই আমার লিমিটেশনের কথা বলছি যে অ্যাক্টিংয়ে আমার এই জিনিসগুলো চ্যালেঞ্জ ফেস করছি, সো পাভেল ভাই শেয়ার করছি। এটা খালি অ্যাক্টিংয়ের কারণে না, মানে আমার লাইফে আমার থিয়েটারের যে বন্ধুবান্ধব বা সিনিয়র ভাইরা আছে ওদের সাথে যখনই দেখা যায় খুবই ওয়ার্ম, মানে ওরা এত ওয়ার্ম এবং এত স্নেহ করে যে নট নেসেসারি ইভেন আমার লাইফের বিভিন্ন প্রবলেম আমি অনেক সময় পাভেলের কাছে যেতাম, বা আমার থিয়েটারের অন্য বন্ধুবান্ধবের কাছে যাই যে এই প্রবলেম ফেস করতেছে। আমার মনে আছে এরকম একটা সময় ছিল যে প্রেম ঘটিত ব্যাপার, যে আমি খুবই আপসেট, তো পাভেল ভাই গিয়ে বলছে পাভেল ভাই আমার লাইফ তো এরকম খুবই খারাপ অবস্থা, কী করবো? তো পাভেল ভাই আমার বললো যে শুনো, তুমি এক কাজ করো, তুমি সোজা এখান হাঁটা শুরু করো, বাসা পর্যন্ত তুমি ইয়া করবা না, রিক্সা নিবা না, কিছু নিবা না, সোজা হাঁটবা, এবার হাঁটতে হাঁটতেই দেখা যায় সব প্রবলেম সলভ হয়ে যাবে। সো এরকম মানে আছে না, আমাদের সম্পর্কটা আসলে এরকম, এটা সব সমস্যার সমাধান হয়। গুরু যে পাভেল ভাই এটা হচ্ছে, এটা হচ্ছে। একটা হচ্ছে ছাতার কথা বললেন না, যে এক ছাতার নিচে, জি, না এটা ছাতাটা আসলে অনেক বড়, আচ্ছা, বিশাল বড় ছাতা আর কি। তো এখানে ওই ছাতার নিচে সবাই থাকেও যদি তাকে প্রতিদিন দেখা যাবে তাও না, কিন্তু কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে একটা যোগাযোগের জায়গাটা আছে, একটা ওয়ার্ম জায়গা আছে, যে ও আমার সাথে কাজ করেছে অথবা আমি ওর সাথে কখনো কাজ করেছি, এটা আমরা ভুলে যাই না, মাথা থেকে ছেড়ে দিই না। যেমন প্রাচ্যনাটে এত ছেলে পেলে তৈরি হয়েছে, এত প্রাচ্যনাট স্কুল থেকে, তারপর প্রাচ্যনাট থেকে, ওরা যদি একসাথে থাকে তাহলে তো মানুষ বলবে যে এটা নাটকের দল না, এটা রাজনৈতিক দল, এত লোক কেন? যার ফলে হচ্ছে ওই আমি আবার বলছি যে টুপুস, যে মনে হচ্ছে এখানে এত এত মানুষ থাকলে তাদের আসলে তারা ফ্লারিশ করবে না, বরং তারা যদি আরেকটু মুভ করে, বিভিন্নভাবে চিন্তা করে, বিভিন্নভাবে কাজ করে। এমনকি থিয়েটার করা মানে কিন্তু প্রাচ্যনাট করা না, প্রাচ্যনাট করা মানে কিন্তু মূল কাজটা হচ্ছে থিয়েটার করা, তারপরে হচ্ছে দল, আগে তো নাটক,
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখনকার অনেক ছেলে পেলে আছে তারা আসলে কেপেবল একটা থিয়েটারে দল করার জন্য পেপেবল, অথবা নাটক ডাইরেকশন দিতে পারে, লিখতে পারে। তো তারা এইখানে যদি সব এসে বসে থাকে তখন ছাতাটাও ছোট হয়ে যায়। কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছি বিশাল ছাতা, যেখানে সবাই সবাইকে দেখতে পায় না বাট কানেক্টেড। ছাতাটা ওই কানেকশনটা তৈরি করে দেয়। কি দারুণ কথা, মানে চিন্তার প্রসারতা কি এত দারুণ হতে পারে, ব্যাপকতা হতে পারে। এখানে যখন ব্যাপকতা নিয়ে কথা বলছিলাম বা কানেকশনটার কথা বলছিলাম, এই কানেকশনে আমরা যারা আছেন এবং আমাদের পরের জেনারেশন একটু অস্থিরতায় বেশি ভোগে, আইডেন্টিটি ক্রাইসিসে বেশি ভোগে। একটু আগে মনোহর ভাই যেমন বলছিলেন, সমস্যাটা হলে আমরা একজন গুরুর কাছে যাই, উনি স্থির করে বলে দেন। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে এবং আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে এক্সট্রিমভাবে সেই অস্থিরতা আছে। আপনি কি আসলে, আপনি যদি আমি একটা ব্রিজিংয়ের কথা বলি, যে আমাদের একটা উপরের জেনারেশন একটা নিচের জেনারেশনের ব্রিজিংয়ের মধ্যে থেকে এটা আসলে কতটুকু প্রকটভাবে দেখেন এবং সেটার সমাধানটা কি আসলে? আমি যদি আমার নিজের কথা বলি, আমি খুব ইমোশনাল একটা মানুষ এবং আমি খুবই প্যানিক অ্যাটাক হয়, আমার অনেক প্রবলেম হয় এবং দেখা যায় যে অনেক কাজ করতে হয়। সো আমি যখন খুব ব্যাড টাইমের মধ্যে দিয়ে গেছি, তাহলে আমার দিকে কীভাবে তাকাচ্ছে দেখেন। সো তিনি তখন আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। জি, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি কিছু হারাওনি, অন্য মানুষ হারিয়েছে, তো তোমার টেনশন করবার কিছু নেই, মানে তোমার হারানোর আসলে কিছু নেই। জি, সো এটা কিন্তু পাবেল ভাইয়ের কাছ থেকে আমি শিখছি। আমি যখন আমার কোনো জুনিয়রকে কিছু বলছি, এটা ট্রু যে এখন অনেক প্রতিযোগিতার যুগ, টিকে থাকার একটা ব্যাপার, এখনকার মানুষের অনেক বেশি মানে অস্থিরতা কাজ করে। যেমন আমার ছোট ভাই, ও যে জেনারেশনের, ও এরকম খুব অস্থির, ওরা খুব দ্রুত কিছু পেয়ে ফেলতে চায়, কিন্তু খুব দ্রুত কিন্তু কিছু আসে না। আপনাকে একটা পথে হাঁটতে হয়, তারপর সেটা আপনি হয়তো অর্জন করবেন। সো আমি আসলে আমার যারা খুব কাছের মানুষ, এরা হয় আমার থেকে বয়সে বড়, না হলে বয়সে ছোট। এটা নিয়ে অনেকে আমাকে হয়তো বুলিংও করে। আমার সমবয়সী বন্ধুও আছে, দেখা যায় যে কাজের পারপাসে প্রত্যেকেই দেশের বাইরে, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, এরা কেউ দেশে নেই, সবাই দেশের বাইরে চলে গেছে। সামহাও আমার বয়সী কারোর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়নি, হয় আমার থেকে বড় অথবা আমার থেকে ছোট। এবং আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু নারীরা সবাই সামহাও। সো আমি যেটা করি, কিছুদিন আগে একজন উপস্থাপককে নিয়ে একটা নেগেটিভ পোস্ট করা হলো, তো ওই উপস্থাপক আমার অনেক জুনিয়রও আমাকে টেক্সট করলো যে আপু আমি খুবই ফ্রাস্ট্রেটেড। তো আমি তখন ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, ওকে বুঝালাম যে ব্যাপারটা এত কিছু মাথায় নিলে তো বেঁচে থাকা যাবে না, কারণ এটা তো লিখবেই। সো আমার যেটা মনে হয়, এখনকার যে জেনারেশন, অন্তত একজন মানুষ বা একজন বন্ধু থাকা দরকার। সেটা হতে পারে বাবা, মা, শিক্ষক বা বন্ধু বা বড় ভাই। হ্যাঁ, পাবেল ভাইয়ের মতো কোনো মানুষ, বা আমার মতো কেউ, বা আপনার মতো কেউ, আশপাশের যে কোনো একজন ভালো মানুষ, বা যে মানুষটি তার জন্য ভালো। প্রত্যেক মানুষ তো আর ভালো হবে না সবার কাছে, তাকে পিক করা এবং মনের কথাগুলো শেয়ার করা, তাহলে প্রেশারটা কম হবে, ভুল পথে হয়তো কেউ যাবে না। এটা আমার কাছে মনে হয়। আমি যদি ভুল না করি, মানে মনোহর ভাই, সেটি হচ্ছে যে এটা তো একটা মেডিটেশন এবং এটা দীর্ঘ একটা স্থিরতা শিখায়। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, মানে এই স্কুলিংয়ের পর্যায়ে থেকে শেষ প্রশ্নটা, এবং দেখা গেল যে এইটা দীর্ঘ সময় পরে, আমি একদম যদি সত্য কথা বলি মনোহর ভাই, আপনি দীর্ঘ সময় ধরে কাজ করেন, কিন্তু আমি আপনাকে চিনি গত অল্প কয়েকটা বছরে, সেটি 5 থেকে 6 বছর বা তার বেশি, কিন্তু আপনার এই জার্নিটা কিন্তু দীর্ঘ সময়ের। হ্যাঁ, মানে আপনি যখন থেকে এখানে যুক্ত হয়েছেন তারও 5 থেকে 6 বছর ধরে আগে আপনি থিয়েটার করেছেন, কিন্তু এটা পেতে, এই পরিচয়টা পেতে আমি হয়তো আপনার কাজ দেখে ইমপ্রেসড হয়েছি। এই ইমপ্রেশনটা তৈরি করতে, আমাকে ইমপ্রেস করতে আপনার দীর্ঘ সময় লেগেছে। এটাকে আপনি কেমনভাবে মূল্যায়ন করবেন এবং এই প্যাশনটা আসলে থাকা দরকার কিনা? দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে, আমি কাজ আসলে মানে শুরু থেকেই এত কম, মানুষ পরিচয় হয় কীভাবে? পরিচয় হয় তো আসলে ফিল্মের মধ্যে দিয়ে বা একটা টিভি প্রোডাকশনের মধ্যে দিয়ে। মানে এটা খুব ডিফিকাল্ট আমি থিয়েটার করে আপনাকে রিচ করা। সো আমাদের যে ইয়েটা হয় যে রিচ, মানে অডিয়েন্সকে রিচ করতে হলে, বিগার অডিয়েন্স রিচ করতে হলে আমাদের থ্রু প্রোডাকশন বা টিভি প্রোডাকশন এগুলো দিয়েই করতে হয়। সো এটা করার কারণ হচ্ছে, মানে আমার কাছে মনে হয় কনসিস্টেন্টলি, মানে যদি কাজ করে যাই এক সময় না এক সময় এটা আসলে মানে বেরিয়ে আসবে। মানে সো ওই ধৈর্যটা, ওই প্যাশনটা আসলে থাকা দরকার। রাইট, এক্স্যাক্টলি। এটা দুইভাবে রিচ করা যেত। আমি হয়তো এরকম করতে পারতাম যে মানে কন্টিনিউয়াসলি একটা পর একটা কাজ করে যাচ্ছি রিগার্ডলেস অফ কোয়ালিটি, ওইভাবেও একভাবে রিচ করা যেত। বাট আমি যে ওতে আসলে নিজেকে চাইছি যে হতে, মানে রিচ করতে, ওটা হচ্ছে খুবই ধৈর্য ধরে, খুবই বেছে বেছে, খুবই যত্ন করে, যত বছরই লাগুক। এক্স্যাক্টলি। এবং ইফ নট টুডে দেন টুমোরো, ডে আফটার টুমোরো একটা যে প্রভাব আছে, এবং সেটা নিশ্চয়ই। আর আসলে আরেকটা কারণ হচ্ছে, আমি আসলে খুব ওই কাউকে ওই রিচ করার ওই তাড়নাটা কম ছিল আমার, বরং কাজটা করে যাওয়া, অ্যাক্টর হওয়ার তাড়নাটা বেশি ছিল। একটা হচ্ছে না যে ওকে ফাইন টু হওয়া, খুব পরিচিত হওয়া,
মানে এই প্রলোভনটা আমাকে কখনোই খুব একটা ইয়া করে নেই, যে আছে না যে আমাকে সবাই চিনবে, এই জিনিস আমার মাথার মধ্যে কখনো ছিল না। একদমই তাই। এবং আসলে আপনাদের সকলের এই যে ক্লান্তিহীন পরিশ্রমের ফলেই কিন্তু এটা, আমি যদি সানজিদা প্রীতি আপার কথা বলি, আমি তার বিগ ফ্যান। আমি কখনো তাকে মানে সামনাসামনি এভাবে কথা হয়নি, কিন্তু আমি তার অনেক কাজ দেখেছি। শতাব্দী ভাইয়ের কথা যদি বলি, তার আমি বিগ ফ্যান, তার কাজ আমি দেখেছি, সামনাসামনি কখনো কথা হয়নি। এই মানুষগুলো চোখের মধ্যে লেগে আছে শুধুমাত্র কাজের কারণে, এবং তার আপনারাই সেই পথটা তৈরি করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময়ের জন্য। আমি শুধুমাত্র শেষ বাক্যটা আপনাদের কাছ থেকে শুনতে চাই, সেটা আপনার সহমর্মীদের সাথেও মর্মীদের জন্য হতে পারে, অথবা আমাদের দেশের জনগণের জন্য হতে পারে। আমি সবাইকে বলবো 30-31 আগামীকাল এবং পরশু অবশ্যই আপনারা শিল্পকলায় আসবেন এবং জাতীয় নাট্যশালায় আমাদের পারফরমেন্স দেখবেন। আর যারা থিয়েটার ভালোবাসেন থিয়েটারের সঙ্গে থাকুন, আর যারা এখনও থিয়েটার করা শুরু করেননি, বয়সের কোনো ব্যাপারই নেই, অবশ্যই আপনি থিয়েটারে যোগ দিন। আমার মনে হয় যে আপনি মানসিকভাবে অনেক ভালো থাকবেন। মনোহর ভাই? প্রাচীন আর্ট স্কুল অফ অ্যাক্টিং এবং ডিজাইনের 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল এবং পরশুর আয়োজনে আপনারা সবাই আসবেন এবং দেখা হবে ইনশাল্লাহ। একদমই দেখা হবে। এবং পায়েল ভাই, আপনাকে দিয়ে চেষ্টা করতে চাই, কি বার্তা দিচ্ছেন? না, আমার বার্তাটা না আর খুব ইলাবোরেট আকারে ও বলে দিয়েছে। আমার কাছে মনে হয় যে এরপরে বেশি কি আর বলবো। তো এটাই আর কি, যে এই দুদিনের উৎসবের মধ্যে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন, যারা দর্শক এবং যারা থিয়েটারকে প্রতি, যারা একেবারে কিছু জানেন না, অথবা আপনারা প্লিজ আসেন এবং আমাদের সাথে যুক্ত হন। থিয়েটার বেঁচে থাকে মানুষের মধ্যে, অডিয়েন্স হচ্ছে তার গড। তার অডিয়েন্সকে মানে আমার শ্রদ্ধা। ধন্যবাদ আজাদ আবুল কালাম, মৌসুমী মৌ এবং মোস্তফা মনোহর, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের প্রতি অনেক শুভাশিস এবং শুভকামনা রইল। আপনাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন এবং আপনাদের আরও প্রাণবন্ত কাজ আমরা দেখতে চাই। আপনারাই আসলে দিন শেষে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন। যে দর্শক, যে মানুষগুলোর কথা বলছিলাম, যে মানুষগুলো আসলে কথা বলছিলেন, তারাই কিন্তু দিন শেষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং পাবেল ভাই যে কথাটি বলছিলেন, আপনি কিন্তু সেই জায়গায় রয়েছেন যে আসলে বাংলাদেশকে প্রাণবন্ত করতে পারেন, রঙিন করতে পারেন। এই লাল সবুজের বাংলাদেশটা আরও বেশি রঙিন হতে পারে আপনার উপস্থিতির মাধ্যমে। আপনি কাজগুলো দেখুন, সেটা নিয়ে আলোচনা করুন, সমালোচনা করুন, কারণ দিন শেষে এই কাজের মালিক তো আপনি না বাংলাদেশ। আপনিই তো বাংলাদেশকে ভালো রাখবেন আপনি। দেখা হবে পরবর্তী আয়োজনে।